ডিভোর্সের 5 বছর পরে প্রাক্তন স্ত্রী কল দিয়ে বলল, আমার স্বামীর অপারেশন করতে হবে। তোমার রক্তের সঙ্গে ওর রক্তের গ্রুপ মিল আছে, প্লিজ 1 ব্যাগ রক্ত দিবে। আমি প্রথমে কি বলবো বুঝতে পারছি না, কিন্তু সে যখন আবারও বলল, তুমি তো অনেক সময় কত মানুষের জন্য রক্ত দাও, এবার না হয় আমার বিধবা জীবন থেকে রক্ষা করবা। প্লিজ সাজু, চুপ করে থেকো না তুমি। তোমার কাছে হাত জোর করে আবেদন জানাচ্ছি। আমি বললাম, তোমার স্বামী এখন কোথায়? চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি আছে। একটু দয়া করো, আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। এমনিতেই তুমি আজও আমার কাছে একজন আদর্শ মানুষ, কিন্তু আমি তো ঢাকায়। ঢাকা থেকে চট্টগ্রামে আসতে 5 ঘন্টার বেশি সময় লাগবে না। অপারেশন আগামীকাল সকাল 10টায়, এখন বাজে মাত্র সন্ধ্যা 7টা। তুমি যদি এখনই রওনা দাও তাহলে সকাল হবার আগেই পৌঁছে যাবে। অবস্থা কি বেশি সিরিয়াস? হ্যাঁ সাজু, মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছে, তাই এই মুহূর্তে মাথায় অপারেশন করতে হবে। মাথার মধ্যে রক্ত জমাট বেঁধে ইনফেকশন হয়েছে, আর সেজন্য রক্তের দরকার। ঠিক আছে, আমি বের হচ্ছি। মেলা মেলা ধন্যবাদ সাজু। বাহ, তুমিও। সবাই আজ তোমার বলা এই কথাটা পরিচিত বানিয়ে ফেলেছে, তাই আমিও বললাম, আচ্ছা আমি রাখছি। কল কেটে দিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। এই জীবন কেন এমন অদ্ভুত? যে মানুষটার জন্য আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষের জীবন বাঁচাতে আমাকে রক্ত দিতে হবে। হায় আল্লাহ, তুমি পৃথিবীতে কত বিচিত্র ঘটনার জন্ম দাও, বোঝা বড় মুশকিল গো আল্লাহ। রকি আর সজীব দুজনেই চট্টগ্রামে। আমাকে ওরা বেশ কিছুদিন ধরে যেতে বলছে, কিন্তু আমি যাব যাব করে যাওয়া হয়ে ওঠে না। তাই এখন তবে যাওয়া হচ্ছে। কিন্তু এছাড়া অবশ্য আগামীকাল সকালে আমি ঠিকই চট্টগ্রামে যেতাম, কারণ আজ দুপুরে রকির কাছে অপরিচিত একটা নাম্বার দিয়ে কল এসেছে। লোকটা নাকি আমাদের হারিয়ে যাওয়া বন্ধু শফিকের সন্ধান জানে। শফিক নাকি মারা যায় নাই, তাকে ফেরত পেতে হলে কিছু টাকা দিতে হবে। কক্সবাজারে নাকি সেই অপরিচিত লোকটা থাকে এবং সেখানেই দেখা করতে হবে। তাই সজীব ও রকি দুজনে আমাকে সেখানে যেতে বলেছে। যদিও আমাদের ধারণা এটা একটা মিথ্যা চক্রের কাজ, তবুও গিয়ে তো দেখি। আমার স্ত্রীর নাম ছিল মারিয়া। মাত্র 7 মাস পরে আমাদের ডিভোর্স হয়ে গেছে। পারিবারিকভাবে বিয়ে হয়েছিল, তাই মারিয়ার পছন্দের কেউ থাকতে পারে সেটা জানা হয়নি। বাসরঘরে যখন মারিয়া আমাকে বলেছিল যে তার পছন্দের কেউ আছে, তখন অবাক হয়েছিলাম। নিজেকে তখন বেশি অপরাধী মনে হয়েছিল, কারণ আমি তাকে জিজ্ঞেস করতে পারতাম। মা মারা গেছে আমার জন্মের 3 বছর পরে। তারপর থেকে দাদা দাদির কাছে বড় হয়েছি। বাবা থাকেন লন্ডনে। বিয়ের আগে থেকে বাবা সেখানে থাকতেন। ইচ্ছে ছিল আমার বয়স 5-7 বছর হলে তারপর মাকেও আমাকে সেখানে নিয়ে যাবেন, কিন্তু মা মারা যাওয়ার পরে সব কিছু পরিবর্তন হয়ে গেল। মৃত্যুর সময় মা দাদা দাদির কাছে বলেছেন আমাকে যেন তারা তাদের সঙ্গে রাখে। বাবার দেশে আসেননি, সেখানে দ্বিতীয় বিয়ে করে স্ত্রী নিয়ে সুখে শান্তিতে আছে। এখন তার আরও 2টি মেয়ে আছে, তাদের সঙ্গে আমার কথা হয় এবং তারা আমাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করে। দাদা দাদির পছন্দের মেয়ে বিয়ে করেছিলাম, তাই নিজে কিছু জিজ্ঞেস করিনি। বাবা বাংলাদেশে না এসে ওখান থেকে শুধু টাকা দিয়ে দায়িত্ব পালন করে গেছে। মা বাবার ভালোবাসা না পেলেও টাকা নিয়ে কোনোদিন কোনো সমস্যার মধ্যে পড়িনি। ইউনিক পরিবহনের বাসের মধ্যে করে চট্টগ্রামে রওনা দিলাম। এ বাসটা নন এসির মধ্যে মোটামুটি ভালো সার্ভিস দেয়। বাসে উঠে আগেই সজীবের কাছে কল দিয়ে আমার যাবার কথা জানালাম। কুমিল্লা হোটেল পর্যন্ত আসার মধ্যে মারিয়া মোট 4বার কল করেছে। যে মানুষটা মাত্র 7 মাস আমার সঙ্গে প্রচুর খারাপ ব্যবহার করেছে, সে আজকে কত খবর নিচ্ছে। পৃথিবীতে স্বার্থ ছাড়া আর কিছু বেশি গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, আমার এই যাবার পিছনে কোনো স্বার্থ আছে? হোটেল থেকে বের হয়ে বাসে বসে টিকটকের মধ্যে গেলাম। মাসখানেক ধরে টিকটকে একটা মেয়েকে খুব ভালো লেগেছে। মেয়েটা কখনো তার সম্পূর্ণ মুখ বের করে ভিডিও বানায় না। হিজাব, স্কার্ফ বা ওড়না দিয়ে খুব সুন্দর মুখ ঢেকে শুধুমাত্র চোখ দুটি বের করে থাকে। তার চোখ দুটো অসম্ভব সুন্দর লাগে। আমি সাজু টিকটকে শুধু ওই একটা মেয়েকে ফলো করে রেখেছি। যখনই সুযোগ হয় তখনই তার ভিডিও দেখি। ভালো লাগে তাই দেখি, তবে কখনো কথা হয়নি। বহুবার কমেন্ট করেছি তার মুখটা দেখার জন্য, কিন্তু দেখতে পারিনি। তার করা টিকটক ভিডিও লোকেশন দেখলে বোঝা যায় তিনি ঢাকা শহরে থাকে, কিন্তু কখনো যদি ঠিকানা বের করতে পারি তাহলে অবশ্যই তার সামনে যাওয়ার ইচ্ছা আছে। চট্টগ্রামের জিসি মোড় নামলাম রাত 3টায়। সেখান থেকে সিএনজি নিয়ে সরাসরি আগ্রাবাদ শিশু হাসপাতালে চলে গেলাম।
মারিয়ার সঙ্গে এর আগেই কথা হয়েছে, তাই সে স্বামীকে রেখে নিচে এসে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আমি সিএনজি ভাড়া দেবার সময়ই সে আমার কাছে ঘেঁষে চুপ করে দাঁড়িয়ে রইল। ভাড়া পরিশোধ করার পরেই সে বলল, কোনো অসুবিধা হয়নি তো? তাকে দেখি মারিয়া দাঁড়িয়ে আছে। হয়তো স্বামী অসুস্থ, তাই টেনশনে চেহারার অবস্থা ভালো নয়। ডিভোর্সের পরে আর কখনো আমাদের দেখা হয়নি। আমার নাম্বার তার কাছে ছিল, তা আমার জানা ছিল না। বললাম, না কোনো সমস্যা নেই, কিন্তু তুমি তো একেবারে কাছে এসে দাঁড়ালে, চিনতে অসুবিধা হয়নি? না সাজু, তুমি ঠিক আগের মতো আছো, তাই চিনতে কষ্ট হয়নি। স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো না হলেও আমরা একসাথে এক বিছানায় কিন্তু প্রায় অনেক দিন থেকেছি। প্রতিটি মানুষের শরীরে ঠিক আলাদা একটা ঘ্রাণ থাকে। তোমার শরীরে আজও সেই ঘ্রাণ আছে। হা হা হা, হাসলে কেন? তুমি কি ঘ্রাণ দিয়ে আমাকে চিনলে? না, এমনিতে কথা প্রসঙ্গে বললাম। আচ্ছা বাদ দাও, চলো তাড়াতাড়ি ভিতরে ঢুকে কি কি করতে হবে দেখা যাক। আমার শ্বশুর সব কিছুর ব্যবস্থা করে রেখেছেন। তুমি একটু বিশ্রাম করেই রক্ত দেবে, তারপর সেই রক্ত ফ্রিজে রাখা হবে, আর রক্ত দিয়ে তুমি আবার বিশ্রাম করবে। প্যাথোলজি ল্যাবের মধ্যে সব কিছু ব্যবস্থা করা। শুধু আমাকে আগে দুটো পরীক্ষা করলো, তারপরে এক নার্স এসে আমাকে ভিতরে নিয়ে রক্ত নিলেন। পূর্বে অভিজ্ঞতা আছে, তাই নার্ভাস নই। রক্ত দেবার পরে আমি যখন মারিয়ার সামনে আর একবার এলাম, তখন ভোর 5টা। পৃথিবীর বুকে তখন আলো ফুটতে শুরু করেছে। কাছেই কোথাও দোয়েল পাখির শীষ শোনা যাচ্ছে। মারিয়া বলল, তুমি এখন আমার শ্বশুরের সঙ্গে বাসায় গিয়ে ঘুমাবে, ঠিক আছে? আরে না না, আমার বন্ধুদের বাসা আছে এখানে, তাই তাদের বলে রেখেছি, ওরা এসে আমাকে নিয়ে যাবে, বা আমি যেতে পারবো। তোমরা বরং তোমার স্বামীর অপারেশনের প্রস্তুতি গ্রহণ করো। কিন্তু তুমি তো আমার অতিথি, তাই না? তাতে কি হয়েছে? অপারেশনের সময় আবার আসবো। এখন আপাতত ওদের কাছে যাই। জোর করব না। তোমার মতো মানুষকে জোর করার ইচ্ছে নেই। একটা কথা বলবো? বলো। কিছু মনে করবে না তো? না, বলো তুমি। তোমার সঙ্গে যে আমার বিয়ে হয়েছিল, সে কথা কাউকে বলবে না। কাকে বলবো? কে জিজ্ঞেস করবে? এখানে আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে, তাই যে কেউ জিজ্ঞেস করতে পারে। তাই আগে থেকে সাবধান করে দিচ্ছি। আচ্ছা, কাউকে বলবো না। যদিও কারোর সঙ্গে তেমন কথা হবার সম্ভাবনা নেই, তবুও যদি জিজ্ঞেস করে তাহলে কি বলবো? আমি তাদের বলেছি তুমি আমার মামাতো ভাইয়ের বন্ধু। আমি আমার মামাতো ভাইকে বলার পরে তিনি তার বন্ধুকে পাঠিয়েছে, সেটাই বলবো। ঠিক আছে, কিছু মনে করনি তো? আরে না না, মেলা মেলা ধন্যবাদ সাজু ভাই। আচ্ছা, তোমার স্বামী তো আমাকে চেনে, তাই সে দেখলে তো চিনতে পারবে। ওকে নিয়ে সমস্যা নেই, কিন্তু আমার শ্বশুর আর শাশুড়ির জন্য সমস্যা। কারণ তারা তাদের ছেলের জন্য একটা বিবাহিতা মেয়ে কখনো আশা করে নাই। কিন্তু রাহাতের জন্য তারা সামনাসামনি কিছু বলে না, কিন্তু উঠতে বসতে যা বলে সেগুলো শোনার মতো নয়। বুঝতে পারছি। রাহাতের সঙ্গেও মাঝে মাঝে এসব নিয়ে ঝগড়া ওঠে, জানো? তখন খুব কষ্ট হয়, কিন্তু পৃথিবীতে আর কাউকে কিছু বলতে পারি না। তোমার পরিবার সব কিছু মেনে নিয়েছে? এখনও মানেনি। তারা এখনও তোমাকে তাদের জামাই হিসেবে মানে। আমার স্বামীকে নাকি কোনোদিন তারা মানবে না। এমনকি এত বড় অ্যাক্সিডেন্টের পরেও কেউ আসবে না। একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি তাহলে গেলাম। আর কোনো সমস্যা হলে আমাকে কল দিও। আর আমি 10টার দিকে আরেকবার এসে দেখা করে যাব। অপারেশন কি হয়। ঠিক আছে। সজীব আর রকি বড়পোল এলাকার কাছে এল ব্লক আবাসিক এলাকায় থাকে। আমি একটা সিএনজি নিয়ে সরাসরি ওদের বাসার সামনে এসে নামলাম। সিলভার বেলস গার্লস স্কুলের পাশে মসজিদুস সালাম জামে মসজিদ, তার কাছে ওরা বাসা নিয়েছে। বাসায় পৌঁছে প্রথমে ফ্রেশ হলাম। রকি ঘুমিয়ে আছে আর সজীব জাগ্রত। ফ্রেশ হয়ে বিছানায় বসে সজীব বলল, হঠাৎ করে সাধু সাহেব চট্টগ্রামে? এমনিতে চলে এলাম, সারপ্রাইজ। তাছাড়া শফিকের ব্যাপারটা সহজে হজম হচ্ছে না, তাই মনে করলাম যে একবার গিয়ে দেখে আসি সেই লোকটা কি বলতে চায়। কিন্তু তোর মুখ দেখে মনে হচ্ছে নিশ্চয় অন্য কোনো কারণ আছে। জলদি বল। আর কিছু কারণ নেই ভাই, তোর জন্য একটা গরম খবর আছে। আগে থেকে গরম নাকি আগুন জ্বালিয়ে গরম করা হয়েছে? কি দিবি তাই বল, খবরের উপর নির্ভর করছে। তুই বলেছিলি এরপরে আমার ছুটি হলে আমরা 3জনে নেপালে বেড়াতে যাব। আচ্ছা ডান। তোর লামিয়ার খোঁজ বের করেছি। টিকটকের সেই মেয়েটার নাম লামিয়া মুনতাহা। মানে কি? সত্যি বলছিস তুই? হ্যাঁ, সে গতকাল রাতে কক্সবাজার গিয়েছে। খুব টেকনিক করে তার সঙ্গে ইনবক্সে কথা হয়েছে। সপ্তাহখানেকের মতো সে কক্সবাজার থাকবে, তারপর আবার ঢাকায় ফিরবে। কিন্তু কক্সবাজার গেলে নতুন টিকটকে ভিডিও দেখলাম না কেন? এই রাত্রে তো গেল, এখনও হয়তো করতে পারে নাই, তাই নতুন ভিডিও নেই। তাহলে আমি আজকেই কক্সবাজার যাব। এক কাজে দুই কাজ হবে। কিন্তু আমাদের তো অফিস আছে। তোরা ছুটি নিয়ে 2 দিন পরে আয়, অথবা যদি না যাও তাহলে সমস্যা নেই। আমি শফিকের ব্যাপারে আর লামের খোঁজ দুটোই করব।
কিন্তু এটা যদি কারো বিছানো জাল হয়, তোর তো শত্রুদের অভাব নেই সাজু। আল্লাহ আছে রে, কিছু হবে না। আচ্ছা, এখন একটু ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে, শুয়ে পড়। মোবাইলের রিংটোনে ঘুম ভেঙে গেল। সজীব রকি দুজনে অফিসে চলে গেছে। আমি মোবাইল হাতে নিয়ে দেখি মারিয়া কল দিয়েছে। তাই তাড়াতাড়ি রিসিভ করে বললাম, হ্যালো। মারিয়া কান্না করে দিল। তারপর নিজেকে ঠিক রেখে বলল, সাজু তুমি কোথায়? আমি তো বাসায়। কেন, কি হয়েছে? অপারেশন কি হয়ে গেছে নাকি? তোমার স্বামী ভালো আছে? অপারেশন হয়নি সাজু। যে ডাক্তার অপারেশন করবে বলে ঠিক ছিল, তিনি একটু আগে এখানে খুন হয়েছে। মানে? বাসা থেকে এসে তিনি হাসপাতালের নিজের রুমে ঢুকেছেন। তারপর অনেকক্ষণ ধরে বের হচ্ছে না। তাই একজন ভিতরে ঢুকে দেখে তিনি ফ্লোরে মৃত পড়ে আছে। হাসপাতালের মধ্যে নিজের ক্যাবিনে খুন। হ্যাঁ সাজু, তুমি একটু তাড়াতাড়ি আসো। ওরা বলে এখন নাকি অন্য কোনো ডাক্তার অপারেশন করতে পারে না। আমার স্বামীর কি হবে? তুমি শান্ত হও, আমি আসছি। আচ্ছা। বিদ্যুৎ গতিতে বাসা থেকে বের হয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম। আধা ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে সরাসরি মারিয়ার কাছে গেলাম। মারিয়া তখন কান্না করতে করতে ক্লান্ত। তার সঙ্গে তার শ্বশুর শাশুড়ি সবাই আছে। আমি মারিয়াকে সঙ্গে নিয়ে ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দেখা করতে গেলাম। তিনি অলরেডি মৃত ডাক্তারের কাছ থেকে এসেছেন। পুলিশও এসে গেছে। আমি পথ ঘুরে কিছুক্ষণ পুলিশের সঙ্গে গিয়ে যে রুমে খুন হয়েছে সেখানে চোখ বুলিয়ে নিলাম। লাশটা মনোযোগ দিয়ে দেখে আগে গেলাম কথা বলতে ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে। বললাম, স্যার ক্ষমা করবেন প্লিজ। আসলে এই মুহূর্তে আপনাদের অবস্থা বুঝতে পারছি, কিন্তু এটা যেহেতু হাসপাতাল তাই রোগীদের কাজটা অন্তত বন্ধ করবেন না। জি, আমি পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করে যাচ্ছি। আশা করি ঠিক হবে। আমার একটা রোগী আছে, এখনই অপারেশন হওয়ার কথা। যিনি খুন হয়েছে তার অপারেশন করার কথা ছিল, কিন্তু হ্যাঁ, বিষয়টা আমার কানে এসেছে। কিন্তু আমার হাসপাতালে ওই ক্রিটিক্যাল অপারেশন করার জন্য 3জন অভিজ্ঞ ডাক্তার আছে। তাদের মধ্যে একজন দেশের বাইরে আছে, আরেকজন ছুটিতে কক্সবাজার গেছে, আর তৃতীয়জন তো একটু আগেই খুন হয়েছে। তাহলে কক্সবাজারে যিনি আছে তাকে একটু আনা যায় না? না হলে অন্য কোনো হসপিটাল হতে ডাক্তার আনার ব্যবস্থা করবেন প্লিজ। কক্সবাজারে যে গিয়েছে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, দেখি কি করা যায়। পরিচালকের রুম থেকে বের হয়ে সজীবের সঙ্গে কথা বললাম। তারপর আবার মৃত ডাক্তারের লাশ দেখতে গেলাম। ধারালো ছুরি দিয়ে সরাসরি গলা কেটে দিয়েছে, তবে যতটুকু দরকার ঠিক ততটুকু। একটু পরে মারিয়া দৌড়ে এসে বলল, পরিচালক নাকি আমাকে ডাকছে। আমি তার সঙ্গে দেখা করতে গেলাম। তিনি বলল, আমাদের আরেকটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কক্সবাজার যে বেড়াতে গেছে তাকেও সকালবেলা হোটেল রুমের মধ্যে খুন করা হয়েছে। আমি সচরাচর অবাক হই না, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি অবাক হলাম, এটা কি সম্ভব? এমন সময় মারিয়ার শাশুড়ি দৌড়ে এসে বলল, বৌমা, রাত কেমন যেন করছে। ডাক্তার কোথায়? তুমি তাড়াতাড়ি চলো। তোমার শাশুড়ি তো চিৎকার করে কান্না শুরু করেছে। মনে মনে ভাবলাম, মারিয়ার স্বামী যদি মারা যায় তাহলে মারিয়ার কি হবে? আমিও মারিয়ার সঙ্গে সঙ্গে রাহাত সাহেবের কাছে দেখা করতে গেলাম। যেহেতু আমি ডাক্তার নই তাই কিন্তু বুঝতে পারছি না, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তিনি উপস্থিত হয়েছে দেখে ভালো লাগলো। এখানে বেশিক্ষণ দাঁড়াতে ইচ্ছে করছে না। মূলত হাসপাতালে আমার তেমন ভালো লাগে না, কারণ চারদিকে প্রচুর অসুস্থ মানুষ দেখে খুব কষ্ট লাগে, তাই হাসপাতালে আসতে ইচ্ছে করে না। কিন্তু এই ধরনের কিছু সমস্যার সম্মুখীন হয় হাসপাতালকে ত্যাগ করতে পারি না। কেবিন থেকে বেরিয়ে বেডের দিকে এসে অনেক মানুষ দেখে অবাক হলাম। যদিও নাম মা ও শিশু জেনারেল হাসপাতাল, কিন্তু এখানে সকল প্রকার মানুষের চিকিৎসা হয়। আপাতত খুনের স্থান ভালো করে দেখার জন্য আমি উকিঝুঁকি দিচ্ছি। কেবিনের সামনে কোনো সিসিটিভি ফুটেজ নেই, তবে তার দরজার সামনে দাঁড়িয়ে থাকতো যিনি, সেই লোকটা কিছু দেখেছে কিনা জিজ্ঞেস করতে হবে। কিন্তু এখানে কাকে কি জিজ্ঞেস করব? একটু পরে দেখি পুলিশের লোকজন এক জায়গায় জড়ো হয়ে আছে। আমিও তাদের কাছাকাছি গেলে আলোচনা শোনার জন্য কান খাড়া করলাম। আমি আগ বাড়িয়ে বললাম, স্যার আমি কি কিছু প্রশ্ন করতে পারি? একজন পুলিশ, যাকে দেখে ওসি মনে হচ্ছে, তিনি বললেন, আপনি কে? জি, আমার নাম সাজু। আমি এখানে একজন রোগীর সঙ্গে এসেছি। কি বলতে চান বলেন। আমি যার সঙ্গে এসেছি তার আজ অপারেশন হবার কথা, এবং যিনি খুন হয়েছে সেই ডাক্তারই অপারেশন করার কথা ছিল। মানে? এটা তো জানতাম না স্যার। আমার মনে হচ্ছে সেই অপারেশনের সঙ্গে এই মৃত্যুর কোনো হাত আছে। সবাই গুনগুন বন্ধ করে কৌতূহল নিয়ে তাকিয়ে রইল আমার দিকে। আর সেই ওসি সাহেব বলল, কি বলছেন? কেন মনে হচ্ছে এমনটা? আমি ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে উক্ত অপারেশন করার জন্য এই হাসপাতালে 3জন ডাক্তার আছে। তাদের মধ্যে কিন্তু 2জনকে একদিনে খুন করা হয়েছে। একজন এখানে আর একজন কক্সবাজারে। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু মিস্টার সাজু, কক্সবাজারে যিনি ছিলেন তিনি মারা যান নাই। সকালবেলা যখন খবর এসেছিল তখন সবাই ভেবেছিল সে মারা গেছে,
কিন্তু তিনি বেঁচে আছে। তাকে এখন অ্যাম্বুলেন্স করে চট্টগ্রাম মেডিকেলে আনা হচ্ছে। আমি অবাক হলাম, একটু আগে মৃত্যুর খবর শুনলাম, কিন্তু এখন সেটা মিথ্যা। বললাম, তবুও স্যার, যেহেতু আক্রমণ করা হলো সেহেতু কানেকশন আছে মনে হচ্ছে। আমরা অবশ্যই বিষয়টা পর্যবেক্ষণ করব। আর আপনার রোগী এখন কোথায়? তার অপারেশনের কি কোনো ব্যবস্থা করা হয়েছে? আপাতত নয়, কিন্তু কর্তৃপক্ষ বলেছেন তারা খুব শীঘ্রই অন্য হাসপাতাল থেকে ডাক্তার আনবে। আপনার সেই রোগী কি করে? মানে পেশা? খুব সম্ভবত চাকরি। ওসি সাহেব ভ্রু কুঁচকে বললেন, খুব সম্ভবত। জি, আসলে স্যার, আমি তাকে রক্ত দেবার জন্য এখানে এসেছি, তাই বিস্তারিত জানা নেই। তার পরিবারে কারোর সঙ্গে দেখা করিয়ে দিতে হবে, চলুন আমাদের সঙ্গে। সবাইকে নিয়ে রাহাত সাহেবের কেবিনের সামনে এলাম। মারিয়া প্রথমে আমার দিকে তাকিয়ে রইল, তারপর ওর শ্বশুর বলল, কি ব্যাপার স্যার? যার অপারেশন করা হবে তিনি আপনার কে? আমার ছেলে। আচ্ছা, আপনার ছেলের এখন কি অবস্থা? মানে অপারেশন হবে? এইমাত্র একজন নার্স এসে বলে গেল বাইরে থেকে ডাক্তার আসবে আধা ঘন্টার মধ্যে, তারপর নাকি অপারেশন আরম্ভ হবে। দোয়া করবেন প্লিজ, আমার সন্তান যেন বেঁচে যায়। জি, আমরা সবাই দোয়া করি আপনার সন্তান খুব শীঘ্রই সুস্থতা লাভ করুক। আসলে স্যার, ওর অপারেশনের জন্য কতটা খারাপ পরিস্থিতি হচ্ছে। প্রথমে রক্ত পাওয়া যাচ্ছে না, পরপর 3 ব্যাগ রক্ত দেবার পরও গতকাল ডাক্তার বললেন অপারেশন করার সময় আরও 1 ব্যাগ রক্ত লাগবে। চট্টগ্রাম থেকে মোটামুটি আগে 3 ব্যাগ জোগাড় হলো, কিন্তু আজকের জন্য পাওয়া যাচ্ছিল না। তারপর বোমা গতকাল রাতে এনাকে ঢাকা থেকে ব্যবস্থা করে আনলো, কিন্তু কপাল খারাপ, সকালবেলা ডাক্তার সাহেব খুন হয়ে গেল। আপনারা বেশি টেনশন করবেন না। আচ্ছা, আমি আপনার ছেলের বিষয়ে কিছু জানতে চাই। জি স্যার, বলেন। আপনার ছেলে কি করে? পেশা? আমার ছেলে রাহাত চট্টগ্রাম ইপিজেটের মধ্যে একটা গার্মেন্টসে চাকরি করে। ফ্যাক্টরির নাম কি? HRB অ্যাপারেলস লিমিটেড। রাহাত সেখানে কোয়ালিটি ম্যানেজার হিসেবে চাকরি করত। আপনার সন্তানের সঙ্গে কি অফিসের মধ্যে কোনো মানুষের সঙ্গে ঝামেলা হয়েছে? মানে তেমন কিছু কি আপনারা জানেন? না স্যার, জানি না। রাহাত এ বিষয়ে তেমন কিছু বলে নাই আমাদের। দেখুন, আমাদের বা আপনার এই রক্তদানদাতা সাধু সাহেবের ধারণা হচ্ছে নিশ্চয়ই আপনার সন্তানের সঙ্গে এই খুনের সম্পর্ক আছে। মানে কি স্যার? আমার সন্তানের সঙ্গে ডাক্তারের মৃত্যুর সম্পর্ক কি স্যার? আমি জানি রাহাত খুব সাধারণ ছেলে, সকাল থেকে অফিস করে আর রাতে বাসায় ফেরে। দেখুন, এটা আমাদের ধারণা কেবল, কিন্তু এমন হতে পারে যে খুনি আপনার সন্তানের অপারেশন চায় না, তাই সে অপারেশন করতে পারা 2জন ডাক্তারকেই খুন করতে চেয়েছে। কিন্তু ভাগ্যক্রমে কক্সবাজারের ডাক্তার এখনও বেঁচে আছে, কিন্তু এখানে ডাক্তার মারা গেছে। হায় আল্লাহ, আমার সন্তানে এমন শত্রু কেন আসবে? কি ক্ষতি করেছে আমার ছেলে? আচ্ছা, আপনার সন্তান কিভাবে অ্যাক্সিডেন্ট করে সেটা কি জানেন? বৌমার রাহাত গত শুক্রবার বাইরে থেকে রিক্সা করে বাসায় ফিরছিল। হঠাৎ করে পিছন থেকে আসা একটা পিকআপ ওদের রিক্সা ধাক্কা মারে। ওসি সাহেব এবার মারিয়ার দিকে তাকিয়ে বলল, আপনাদের সঙ্গে তখন কি হয়েছিল? আর কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল? মারিয়া বলল, আমরা দুজনে ফ্রিপোর্ট মোড়ে শপিং সেন্টার থেকে কিছু কেনাকাটা করে বন্দর টেলার দিকে যাচ্ছিলাম। বন্দর টেলার একটু আগে বড় মসজিদের সামনে যেতেই হঠাৎ করে একটা পিকআপ আমাদের পিছনে ধাক্কা মারে। বুঝলাম। তারপর? এখন তো ফ্লাইওভার নির্মাণ কাজ চলে, তাই রাস্তার খুব খারাপ অবস্থা। রিকশার ধাক্কার জন্য আমি আগে থেকে 2 হাতে রিকশার রড ও সিট ধরে বসেছিলাম। আমার স্বামীর হাতে শপিং করার ব্যাগগুলো ছিল, তাই ও তখন ধাক্কা সামলাতে পারে নাই। পিছনের ধাক্কার একদম ছিটকে গিয়ে রাস্তায় পড়লো, আর আমি রিকশার সঙ্গে রাস্তায় উল্টে পড়ে গেলাম। বুঝতে পারছি মিস্টার সাজু সাহেবের ধারণা মনে হচ্ছে মোটামুটি ঠিক আছে, কারণ এটা হতে পারে কোনো পরিকল্পনা করে ধাক্কা। খুনি তখনই হয়তো আপনার স্বামীকে বা আপনাদের দুজনকেই খুন করতে চাইছে, কিন্তু আপনি বা আপনার স্বামী দুজনেই বেঁচে গেছেন, তাই এখন হয়তো আপনার স্বামীর অপারেশন বন্ধ করার চেষ্টা চলছে। কিন্তু স্যার, তাহলে আমি কেন বাদ যাব? কই, আমার উপর তো আক্রমণ হচ্ছে না। দেখুন, এখনও কিছু পরিষ্কার করে বলা সম্ভব হচ্ছে না। আমরা আপাতত আপনার স্বামীর যে অফিসে চাকরি করতেন সেখানে যাব, তারপর সেখানে গিয়ে কিছু অনুসন্ধানের চেষ্টা করব। এমন সময় পুলিশের মধ্যে থেকে এক পুলিশ বলে উঠল, স্যার, আমি সাজু সাহেবকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন করবা? এবার সে আমার দিকে তাকিয়ে বলল, আপনি কি সাজু ভাই নামে পরিচিত? মানে বিভিন্ন খুনের রহস্য বের করার কারণে আপনার মোটামুটি অভিজ্ঞতা আছে, তাই না? আমি বললাম, হ্যাঁ, আমি সাজু ভাই নামে বেশ পরিচিত। রহস্য নিয়ে দৌড়াদৌড়ি করতে আমার মেলা মেলা ভালো লাগে। দেখছেন স্যার, আমার ধারণা একদম সঠিক। আমি তখন থেকে ভাবছি যে সাজু নামটা খুবই চেনা চেনা লাগে। ওসি সাহেব বলল, মিস্টার সাজু ওরফে সাজু ভাই, আপনি তাহলে গোয়েন্দা? সেজন্য খুন হবার সঙ্গে সঙ্গে রোগী রেখে রহস্যের পিছনে ছুটতে আরম্ভ করেছেন, তাই না? অনেকটা সেরকমই স্যার। তাহলে আমিও সাজু ভাই বলে ডাকবো। আচ্ছা, আপনার সন্দেহ কিন্তু মোটামুটি কাজে দিচ্ছে। তবে এখন আপনি কি আমাদের সঙ্গে অফিসে যাবেন?
না স্যার, আমি এখন বাসায় যাব। তারপর তারপর সম্পূর্ণ ঘটনা আমার নোটবুকে লিখব। কেন কেন? স্যার, আমার একটু সমস্যা আছে। আমি ইদানিং চলমান ঘটনা বড্ড ভুলে যাচ্ছি। এখনকার ঘটনা দেখা গেল কালকে বা পরশু অনেক কিছুই আমি মনে করতে পারবো না। তখন আবার নোটবুক পড়ে নেব শুরু থেকে আর সব কিছু জেনে কাজ করব। আপনার তো যথেষ্ট বুদ্ধি, সামান্য একটু রাখতে হয় স্যার। পুলিশের টিমে 6-7 জন হাসপাতালে রইল আর বাকি সবাই ওসি সাহেবের সঙ্গে বের হয়ে গেল। ওসি সাহেব তার নিজের নাম্বার আমাকে দিয়ে গেল আর আমিও তার নাম্বার রাখলাম। রাহাত সাহেবকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়ে গেছে। একটু পরে অপারেশন শুরু হবে। পুলিশ এখন অপারেশন থিয়েটারের চারদিকে গভীর মনোযোগ দিয়ে পাহারা দিচ্ছে। ওসি সাহেব হুকুম করে গেছেন নতুন করে যেন কোনোভাবে খুনি আক্রমণ করতে না পারে। অপারেশন শুরু হবার সঙ্গে সঙ্গে আমি মারিয়ার কাছে বিদায় নিয়ে বের হলাম, কারণ আজকের এই সম্পূর্ণ ঘটনা তাড়াতাড়ি লিপিবদ্ধ না করলে রহস্যের উন্মোচন করতে কষ্ট হবে। অনেক কিছু আছে যেগুলো আমি সন্দেহ করে রাখি, কিন্তু সেই কথা কাউকে বলি না। তাই সেগুলো ভুলে গেলে তো বিপদের শেষ নেই, কি আর করা। এতক্ষণ ধরে সাজু ভাইয়ের লেখা নোটবুক খুব মনোযোগ দিয়ে পড়ছিল সাজু ভাইয়ের বন্ধু রকি। সবটুকু পড়ে সে মন খারাপ করে বসে রইল। বাথরুম থেকে গোসল করে বের হয়ে সাজু ভাই দেখলো যে রকি মুখ গম্ভীর করে বিছানায় বসে আছে। সাজু ভাই তখন আশ্চর্য হয়ে রকির কাছে প্রশ্ন করলো, মুখ এমন কেন তোর? তুই তোর প্রাক্তন স্ত্রী স্বামীকে রক্ত দেবার জন্য চট্টগ্রামে আসছো, আগে বলিসনি কেন? তার মানে তুই আমার নোটবুক পড়েছিস? কেন, নিষেধ আছে নাকি? না না, নিষেধ করব কেন? কিন্তু তোদের বলি নাই কারণ নিজের কাছে খারাপ লাগবে। তো তুই এতটা মহান কেন সাজু? যার সঙ্গে তোর ডিভোর্স হয়ে গেছে তার বর্তমান স্বামীর জন্য রক্ত দেবার জন্য নাচতে নাচতে আসছো। এখন বাদ দে রকি। আচ্ছা, সজীব আগে অফিস থেকে আসুক আর তারপর তোর ব্যবস্থা হবে। ঠিক আছে, তাই হবে। এখন কি করবি? রাজ সাহেবকে খুনের চেষ্টা ও ডাক্তারের খুনের রহস্য যেহেতু মাথার মধ্যে, তাই সেটা তো বের করতে হবে। হ্যাঁ, সন্দেহের তালিকায় কে আছে সেটা পরে বলবো, কিন্তু সজীব আসার সঙ্গে সঙ্গে তুই আর আমি কক্সবাজার যাব। কেন কেন? ও আচ্ছা, লামিয়ার খোঁজে। তুই তো আগে রহস্যের গন্ধ পেলে পৃথিবীর সব কিছু ভুলে যেতি, কারণ রহস্যই প্রধান লক্ষ্য। কিন্তু এখন রহস্য বাদ দিয়ে হঠাৎ লামিয়ার পিছনে যাচ্ছ কেন বন্ধু? কুছ কুছ হোতা হে। দরজার সামনে দাঁড়িয়ে সজীব শুনে বলল, রকি রে, তোর বন্ধু তো লামিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আহারে আহারে, সাজু ভাই এখন কারো প্রেমে পড়ে গেল রে। রকি বলল, এই তো সজীব এসে গেছে। বাহ, অসাধারণ। সাজু ভাই বললেন, তোরা প্লিজ বন্ধ কর তো, আমি কক্সবাজারে ডাক্তারের খুনের রহস্য বের করার জন্য যাচ্ছি। মানে? সাজু ভাই বলল, দুজনেই শোন। আজকে যে ডাক্তার খুন হয়েছে তার একজন পার্সোনাল সেক্রেটারি ছিল। তিনি সবসময় ডাক্তারের কক্ষে আর দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন, কিন্তু হঠাৎ করে গতকাল রাতে তিনি কক্সবাজার চলে গেছে। আজকে সকালে তাকে হাসপাতালে দেখা যায় নাই। বলিস কি? কিন্তু কেন? আমি ওই সেক্রেটারির সন্ধান করছিলাম কিন্তু পাচ্ছিলাম না। পরে ওখানে একজন সিকিউরিটির কাছে জিজ্ঞেস করলাম, তিনি কিছু জানেন না। পরে তাকে দিয়ে ওই সেক্রেটারির কাছে কল দিয়ে কথা বললাম, আর তখনই জানতে পারি যে তার কক্সবাজার চলে গেছে। আগে থেকে তার কোনো পরিকল্পনা ছিল না, কারণ হাসপাতালে কিংবা ডাক্তারের কাছে ছুটি নেন নাই। তাহলে কি কক্সবাজার হোটেলে আহত হওয়া ডাক্তারের উপর সেই সেক্রেটারি হামলা করেছে? সেটা জানার জন্য কক্সবাজার যেতে হবে। আলোচনা বন্ধ হয়ে গেল। রকি ও সাজু দুজনে তৈরি হয়ে নিল। সজীব যেতে চাইল, কিন্তু সাজু ভাই বললেন, তিনজনে একসঙ্গে গেলে কাজ হবে না সজীব, কারণ তিনজনে যদি বিপদে পড়ি তাহলে রক্ষা করবে কে? টাঙ্গালের সেই রুহির বান্ধবীদের কথা মনে আছে? সজীব বলল, হ্যাঁ আছে। তখন যদি তুই না যেতিস তাহলে কিন্তু রহস্য উন্মোচন করতে কষ্ট হতো। সাজু ভাইয়ের মোবাইল বেজে উঠল। বের করে দেখলো মারিয়া কল করেছে। হাসপাতাল থেকে এসে তার সঙ্গে কথা বলতে মনে ছিল না। আসলে নোটবুক লিখতে গিয়ে সব কিছু ভুলে গেছে। অপারেশন কেমন হয়েছে সেটাই জানা হলো না। হ্যালো মারিয়া। মারিয়া কিছু না বলে শুধু ফুপিয়ে কান্না করতে লাগলো, এবং তার পাশে অন্য কারো কান্নার শব্দ খুব জোরে শোনা যাচ্ছে। সাজু ভাই বলল, মারিয়া, রাহাত সাহেব ঠিক আছে তো? অপারেশন সাকসেসফুল। ডাক্তার বলেছে রাত সম্পূর্ণ বিপদমুক্ত। তোমার কাছে জীবনের দ্বিতীয়বার ঋণী হয়ে গেলাম। জানি না কোনোদিন তোমার ঋণের শোধ করতে পারবো কিনা, তবে কোনোদিন যদি কোনো দরকারে চুল পরিমাণ সহযোগিতা আমার দরকার হয় তবে জানাবে কিন্তু। এক নিঃশ্বাসে কথাগুলো বলল মারিয়া। সাজুভাই বলল, আমি তোমার জন্য স্পেশাল কিছু করিনি। অন্য কোনো অপরিচিত মানুষের জন্য ঠিক এতটুকু করতাম, কিন্তু দ্বিতীয়বার ঋণী হলে কিভাবে? প্রথমবার বিয়ে করেও তুমি আমাকে রাহাতের কাছে ফিরিয়ে দিয়েছ, আর এখন দ্বিতীয়বার তার জীবন বাঁচিয়ে ফিরিয়ে দিলে। জীবন বাঁচানোর মালিক আল্লাহ। আচ্ছা, তুমি হাসপাতালে থাকো, আমি একটু পরে বের হব। কক্সবাজার যাচ্ছি, তাই যাবার সময় তোমার সঙ্গে দেখা করে যাব। আচ্ছা, তোমার আশেপাশে কেউ কি কান্না করছে নাকি? হ্যাঁ, একটা মহিলা কান্না করছে। হাসপাতালে সবারই তো আপনজন অসুস্থ।
কিন্তু হঠাৎ করে কক্সবাজার কেন যাও? ডাক্তারের মৃত্যুর ঘটনা নিয়ে একটু তদারকির দায়িত্ব নিতে চাই। সেখানে গিয়ে হোটেলে কিছু পর্যবেক্ষণ করব। তাছাড়া যিনি মারা গেছে তার সেক্রেটারির সঙ্গে দেখা করতে হবে। তোমরা কিন্তু সাবধানে থাকবে, কারণ সত্যি সত্যি যদি খুনির মূল টার্গেট রাহাত সাহেব আর তুমি হও তাহলে তো আবারও আক্রমণ হবে। আমাদের কেবিনের সামনে ও হাসপাতালের মধ্যে পুলিশ পাহারায় আছে। আল্লাহর রহমতে আমাদের কিছু হবে না, কিন্তু আমি তোমার জন্য খুব টেনশনে আছি সাজু। কেন? আমি তোমাকে চট্টগ্রাম ডেকে এনেছি, এখন আমার জন্য চট্টগ্রামে এসে তুমি যদি এখন খুনের বিষয়ে জড়িয়ে যাও, তারপর যদি ডাক্তারের মতো তোমার উপর কোনো হামলা হয়, তাহলে তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি তো এগুলো নিয়ে কাজ করি, আমার তো এসব করতে ভালো লাগে মারিয়া। আমাকে নিয়ে টেনশন না করে তুমি বরং রাহাত সাহেবের ভালো যত্ন করো। সাবধানে থেকো সাজু। আচ্ছা, আমি আসতেছি হাসপাতালে। ঠিক আছে। রকি আর সাজু ভাই দুজনে ব্যাগ গুছিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে গেল। সুজিব তাদের সিএনজিতে উঠিয়ে দিতে এসেছে। অনলাইন থেকে সাজু ভাই টিকিট সংগ্রহ করেছে। জিসি মোড় থেকে গাড়ি ছাড়বে রাত 9টায়। সিএনজিতে ওঠার সময় সাজু বলল, কিরে সজীব, রুহির খবর কি? কোনো কিছু তো জানতে পারি নাই। চলছে মোটামুটি। কথা হয়তো রাস্তা পরিষ্কার নাকি ধোঁয়াশা? মোটামুটি পরিষ্কার, তবুও টুকটাক ঝামেলা। এখন কোথায় থাকে ওরা? রুহির বড় মামার সঙ্গে পাবনা ঈশ্বরদী স্টেশনে থাকে তারা। রেল স্টেশনে? সাধু ভাই কিছু বলতে চাইলো, কিন্তু সিএনজি দাঁড় করিয়ে এসব আলোচনা করা ঠিক নয়, তাই পরে এসব নিয়ে কথা হবে বলে বিদায় নিল। সিএনজি তাদের নিয়ে এক্সেস রোড দিয়ে আগ্রাবাদ শিশু হাসপাতালের দিকে এগিয়ে যাচ্ছে। হাসপাতালে ঢুকে সিঁড়িতে ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দেখা হয়ে গেল। আরে সাজু সাহেব, কী অবস্থা? আপনার রোগী তো বিপদমুক্ত। জি শুনেছি। বাইরে থেকে ডাক্তার এনে চিকিৎসা করানোর জন্য মেলা মেলা ধন্যবাদ। কী যে বলেন, হাসপাতাল পরিচালনা করি তাই ওটা আমার দায়িত্ব, ধন্যবাদ দিবেন না। আমি একটু খুন হওয়া ডাক্তারের কেবিন থেকে ঘুরে আসতে চাই। ওটা অবশ্য ওসি সাহেব বন্ধ করতে বলেছেন, তবে আপনি যেহেতু চাচ্ছেন তাহলে চলুন। আবারও মেলা মেলা ধন্যবাদ। কেবিনে ঢুকে সাজু ভাই অনেকক্ষণ ধরে চারদিক খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। মাঝে মাঝে পরিচালকের দিকে আর চোখে তাকাচ্ছে। লোকটার আচরণ কেমন স্বাভাবিক মনে হচ্ছে না, তার উপর নজর রাখতে হবে। যেহেতু হাসপাতালের মধ্যে খুন হয়ে গেছে, সেহেতু ভিতরে কারো নিশ্চয়ই যোগাযোগ থাকার স্বাভাবিক ব্যাপার। 20 মিনিটের মতো পর্যবেক্ষণ শেষ করে সাজু ভাই, রকি ও পরিচালক কেবিন থেকে বের হয়ে গেল। সাজু ভাই বললেন, যিনি খুন হয়েছে তার নাম কি জাফর চৌধুরী? হ্যাঁ। আর আপনার নাম কি? এনামুল হাসান? জি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, পরে আবার আপনার সঙ্গে দেখা হবে। রাহাত সাহেবের বেডের উপর চুপচাপ বসে আছে মারিয়া। সাজু ভাইকে দেখে একটা শুষ্ক হাসির ঝলক বের হয়ে গেল। মারিয়া শ্বশুর শাশুড়ি তারা দুজনে বাসে গেছেন। অপারেশন হবার পর সামান্য নিশ্চিত হয়েছে সবাই, কিন্তু খুনের বিষয় নিয়ে আবারও তারা চিন্তিত, কারণ যদি আবারও আক্রমণ করে। সাজু ভাই বললেন, এখন কেমন আছে? হ্যাঁ ভালো, জ্ঞান ফিরেছে। আপাতত মনে হয় কথা বলতে পারবে না, তাই কিছু জিজ্ঞেস করতে চাই না। তুমি তাকে দ্রুত সুস্থ করার চেষ্টা করো, তারপর দেখি কি করা যায়। আমাদের জন্য তো 24 ঘন্টা পুলিশ মোতায়েন করা হয়েছে, কিন্তু তুমি নিজের খেয়াল রেখো। তোমার হাতে কুনোয়ের তো বেশ কেটেছে। হ্যাঁ, রাতের অ্যাক্সিডেন্টের সময় যখন রিক্সার মধ্যে থেকে পড়ে গেছিলাম তখন কেটেছিল। হাসপাতালে তো আসো, নার্সের কাছ থেকে একটু ব্যান্ডেজ বা মলম নিয়ে নিও। আমার জন্য এত চিন্তা? সমস্যা নেই, ঠিক হয়ে যাবে সাজু। আচ্ছা ঠিক আছে, বের হচ্ছি, কারণ রাস্তার জ্যাম, তাই জিসি মোড় যেতে সময় লাগবে। সাবধানে থেকো। তাদের দুজনের শেষের কথাগুলো একসময় স্বামী স্ত্রীর সম্পর্কে একটা টান বের করে দিল। সেটা হয়তো অসুস্থ রাহাত সাহেব বুঝতে পারে নাই, কিন্তু রকি ঠিকই বুঝতে পেরেছে। সাজু ভাই আর রকি কেবিন থেকে বের হবার সময় কেউ একজন দরজার সামনে থেকে দ্রুত ওদিকে সরে গেল। সাজু ভাই তাড়াতাড়ি বের হয়ে দেখলো পুরো বারান্দা ফাঁকা। গেল কোথায়? আর লোকটা কি সাজু ভাইকে ফলো করছে নাকি? কে হতে পারে সে? বৈদ্যুতিক বাতির আলোয় বারান্দার বাইরে আর তেমন কিছু দেখা যাচ্ছে না, শুধু দুজন পুলিশ দাঁড়িয়ে আছে। তাহলে কি ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাসান তাদের দিকে লক্ষ্য রাখছেন? পুলিশের কাছে কিছু জিজ্ঞেস করা ঠিক নয়, তাই বাদ দিলাম। হাসপাতাল থেকে বের হয়ে সাজু ভাই ও রকি দুজন সিএনজি নিয়ে জিএসসি মোড়ে গিয়ে বাসের জন্য অপেক্ষা করতে লাগলো। নির্দিষ্ট সময়ে বাস ছাড়লো। পৃথিবীর দীর্ঘ সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাসের প্রতিটি মানুষ। চকরিয়া উপজেলায় একটু আগে যখন বাস পৌঁছে গেল, তখন বাসের প্রায় সকল যাত্রী ঘুমে কাতর। সাজু ভাই তখন রকিকে ডেকে বলল, চল আমরা নেমে যাব। রকিও অবাক হয়ে গেল, কিন্তু প্রশ্ন করে নাই, কারণ সে জানে সাজু ভাই কারণ ছাড়া কোনো কাজ করবে না। তাছাড়া কারণ জিজ্ঞেস করে সময় নষ্ট না করে পরে জিজ্ঞেস করা যাবে। সাজু ভাই বাসের সুপারভাইজারকে বলল, ভাই আমরা এখানে নামবো। সে বলল, কেন ভাই? আসলে ভাই জরুরি একটা কাজে আবার এখন চট্টগ্রামে ফিরতে হবে। ভেবেছিলাম কক্সবাজার গিয়ে ঘুরবো, কিন্তু চাকরি করলে যা হয়। ও আচ্ছা, ওস্তাদ গাড়ি স্লো করেন। সাজু ভাই গাড়ি থেকে নামার সময় ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, দয়া করে সাবধানে যাবেন আপনারা, আর গাড়ির স্পিড কমিয়ে দেন।
যাতে যে কোনো সমস্যা হলে দ্রুত নিয়ন্ত্রণ করতে পারেন। কথা বলে তারা দুজনে গাড়ি থেকে নামলো। শ্যামলী পরিবহনের গাড়ি শ্যামল বেগে রাস্তা দিয়ে এগিয়ে গেল। রকি বলল, চট্টগ্রামে কিসের কাজ? মিথ্যা বলেছি, আমরা কক্সবাজার যাব ঠিকই, কিন্তু অন্য বাসে। কেন? পরে বলবো, এখন অপেক্ষা করে কক্সবাজার যাবার অন্য গাড়ি সিগন্যাল দিতে হবে। প্রায় 25 মিনিট পরে সৌদিয়া পরিবহনের একটা বাস তাদের সিগন্যালে থামলো। দুজনে বাসে উঠে বসলো। যদিও এভাবে যাত্রী ওঠানো ঠিক না, কিন্তু এটা হচ্ছে সুপারভাইজার ও ড্রাইভার সাহেবের বাড়তি ইনকাম। একদম পিছনে সিটে গিয়ে তারা বসলো এবং চোখ বন্ধ করে রাখলো। ঈদগাহ পার হবার সামান্য পরে গাড়ি জ্যাম আটকে গেল। সাজু ভাই ও রকি তখন অবাক হয়ে গেল। কিছুক্ষণ পর সাজু ভাই সামনের দিকে এসে ড্রাইভারকে জিজ্ঞেস করলো, ভাই কিসের জ্যাম? ড্রাইভার বলল, শুনেছি সামনে নাকি শ্যামলী পরিবহনের একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। এখন রাস্তা ব্লক, তাই গাড়ি যেতে সমস্যা হচ্ছে। চিন্তা করবেন না, আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। সাজু ভাই রকি আবারও বাস থেকে নেমে গেল। সামনে হাঁটতে হাঁটতে অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ির সামনে গিয়ে রকির চোখ বড় বড় হয়ে গেল। সে শুধু বলল, সাজু, এটা তো ওই গাড়ি যেটাতে আমরা উঠেছিলাম। কিন্তু সাজু ভাই তখন মোবাইল বের করে কাউকে কল করতে ব্যস্ত। হাসপাতালে খুন হওয়া ডাক্তার জাফর চৌধুরীর সেক্রেটারি নাম্বার সাজু ভাই আগেই সংগ্রহ করে রেখেছিল। সেই নাম্বারে কল দিল বারবার। চতুর্থবারে রিং হতে রিসিভ হলো। সাজু ভাই বললেন, তুমি কি ডাক্তার জাফর চৌধুরীর সেক্রেটারি? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি সাজু ভাই। তুমি এখন কোথায়? আমি তো চট্টগ্রামে। কিন্তু কোন সাজু ভাই? আমি তো চিনতে পারছি না। তোমার ডাক্তার স্যার খুনের বিষয়ে আমি একটু খোঁজ করছি। আজকে সন্ধ্যা থেকে তোমার উপর বিপদের সম্ভাবনা ছিল এবং এখনও আছে। দরজা জানালা বন্ধ করে তুমি বাড়ির মধ্যে থাকবে। আমি এখনই ওসি সাহেবকে পাঠাচ্ছি। বিশ্বাস করুন স্যার, আমার কোনো দোষ নাই। আচ্ছা, তুমি একটা সত্যি কথা বলবে? কি স্যার? তুমি গতকাল রাতে চট্টগ্রাম থেকে কক্সবাজার কেন গেলে? চুপ করে থেকো না, তোমার সত্যি কথা বলতে হবে, না হলে বিপদের শেষ নাই। আমাকে একটা লোক টাকার লোভ দেখিয়ে বলেছিল যে আমি যদি কালকে রাতে কক্সবাজার যাই তাহলে সে আমাকে 50,000 টাকা দিব। আমি কিছুক্ষণ ভেবে রাজি হলাম। আমার খুব অন্যায় হয়ে গেছে। এদিকে স্যার খুন হয়ে গেল। বিশ্বাস করুন, আমি কিছু জানি না। টাকা আছে তোমার কাছে? হ্যাঁ। কে দিয়েছে? আমি তাকে চিনি না। আমি কালকে দুপুরে পরে তোমার সঙ্গে দেখা করব। আর ততক্ষণ তুমি ওসি সাহেবের সঙ্গে থাকবে। আমি এখনই তাকে তোমার কাছে যেতে বলে দিচ্ছি। স্যার, আমি নির্দোষ। তবুও পুলিশ কেন? তুমি বুঝবা না। রাখলাম। জ্যাম শেষ হয়ে গেছে। তারা আবারও কক্সবাজার যেতে লাগলো। ওসি সাহেবের কাছে কল দিয়ে বলা হয়েছে, কিন্তু ভাব বোঝা যাচ্ছে তিনি সকাল হবার আগে হয়তো যাবেন না। রকি বলল, সাজু, তুই কি জানতিস যে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে? না, তবে ধারণা ছিল বা সন্দেহ। কিভাবে? হাসপাতালে রাজ সাহেবের কেবিন থেকে বের হয়ে কাউকে যেন সরতে দেখলাম। তখনই মনে হচ্ছিল কেউ অনুসরণ করে। ভাবলাম যে সে যদি আমাকে ফলো করে বাসের মধ্যে কোনো ধরনের গন্ডগোল করে তাহলে তো বিপদ। সেজন্যই তো ড্রাইভারকে সাবধান যেতে বললাম রে রকি। দুজনেই চুপচাপ। বাস যখন কক্সবাজার গিয়ে পৌঁছালো তখন সকাল হয়ে গেছে। জ্যামে আটকা পড়ে অনেকটা দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি একটা হোটেলে যেতে হবে। আগে একবার যে হোটেলে থেকেছিল সাজু, সেই হোটেলে গেল। রকি পিছন পিছন হাঁটছে। সাজু ভাই ভেতরে গিয়ে রিসেপশনের রুমের বিষয় নিয়ে কথা বলছে। লোকটা তাকে আগেরবারের কথা মনে রেখেছে, তাই 10 মিনিটের মতো কথা হলো। কিন্তু তারপর রকি পিছনে তাকিয়ে দেখে রকি নেই। আশ্চর্য, সে গেল কোন জায়গা? চারদিকে তাকিয়ে না পেয়ে সাজু ভাই মোবাইল বের করে দেখে সাজুর নাম্বার থেকে 4বার কল এসেছে, কিন্তু সে রিসিভ করতে পারে নাই। মাত্র 10 মিনিটের মধ্যে কি হয়ে গেল? আবার কল করেছে, ঘটনা কি? সাজু ভাই কল ব্যাক করলো, কিন্তু নাম্বার বন্ধ। সাজুর মনটা খারাপ হয়ে গেল, আবার ভয় পাচ্ছে। তাহলে কি রকি নিজের উপর রাগ হচ্ছে? পকেটে মোবাইল বাজলো, কিন্তু সে টের পেল না। কপাল। এমন সময় মোবাইল বেজে উঠলো, কিন্তু রকির কল নয়, ওসি সাহেব কল করেছে। হ্যালো স্যার। সাজু সাহেব, সর্বনাশ হয়ে গেছে। মানে? ডাক্তার জাফর চৌধুরী সেক্রেটারিকে খুন করে পালিয়েছে। বলেন কি? আপনি রাতে আসেননি? আর তার মোবাইলটা একটু চেক করে নিজের কাছে রাখুন তো। আমি রাতে আসতে পারি নাই, কিন্তু সকালে উঠে চলে এসেছি। তবে তাকে রাতেই খুন করা হয়েছে। সাজু ভাই মোবাইল কেটে দিয়ে দিক বেদিক শূন্য হয়ে গেল। এদিকে রকির সন্ধান নেই, এদিকে সেই সেক্রেটারি খুন হয়েছে। তাহলে কি কক্সবাজারে আসার পথে তাদের উপর নজর আছে এখনও?